দীর্ঘ ২২ বছর পর কাল খুলনা যাচ্ছেন তারেক রহমান। জনসভাকে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ নির্বাচনী সমাবেশে রূপ দেওয়ার লক্ষ্য নেতাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের বিষয়ে জামায়াতের অবস্থান নিয়ে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, মন্তব্য ডাক্তার শফিকের। কুমিল্লা ১০ আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি, লিভ টু আপিল খারিজ। জালিমের বিরুদ্ধে মজলুমের জয়, মন্তব্য হাসনাতের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার খুলনা বিভাগ সফর করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর নির্বাচনী জনসভায় যোগ দিতে খুলনা যাচ্ছেন তিনি। সফরে তিনি খুলনা ও যশোরে দুটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন। এর আগে বিএনপি চেয়ারম্যান সবশেষ ২০০৪ সালে খুলনা সফর করেছিলেন। দীর্ঘ ২ দশক পর তার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় নেতারা। খুলনা থেকে আতিয়ার পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম মুনির শুভ। নির্বাচনী জনসভার অংশ হিসেবে ২২ বছর পর খুলনার মাটিতে পা রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে নির্বাচনী জনসমাবেশে বক্তব্য রাখবেন তিনি। বিএনপি চেয়ারম্যানের খুলনাঞ্চল সফর ঘিরে মহানগর ও জেলা বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিয়েছে নানা কর্মসূচি। মিছিল, স্লোগান আর প্রচারণায় মুখর পুরো নগরী। সমাবেশ সফল করতে সমন্বয়, আবাসন, শৃঙ্খলা, মিডিয়া সহ ৬টি উপকমিটি গঠন করা হয়েছে। তৈরি হয়েছে বিশাল মঞ্চ। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলে বিএনপি কি কর্ম প্রণয়ন এবং বাস্তবায়ন করবে সে বিষয়ে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আগামী ২রা ফেব্রুয়ারি তার এই ঐতিহাসিক জনসভায় বক্তৃতা করবেন। আমাদের প্রিয় নেতা আশাতে লক্ষ লক্ষ লোক জমায়েত হবে এবং এই অঞ্চলের মানুষকে বার্তা, এটার বন্ধ মিল কারখানা চালু করতে হবে এবং শ্রমিকদের ন্যায্য দাবি দেওয়া পূরণ হবে ইনশাল্লাহ। নেতাকর্মীরা জানান, সকাল ১০টায় খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে জনসমাবেশ হবে। খুলনা মহানগর, জেলা ও পার্শ্ববর্তী কয়েকটি এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এই জনসমাবেশ দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ নির্বাচনী সমাবেশ হবে বলে আশা তাদের। প্রায় ৮ লাখ মানুষের উপস্থিতির টার্গেট নিয়ে কাজ করছেন নেতাকর্মীরা। খালি নিরাপত্তা না, সার্বিক বিষয় নিয়েই আমরা কাজ করছি। আমরা মাঠ পরিদর্শন করেছি, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করেছি। খুলনা মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে, তারা তারেক রহমানকে দেখবেন এবং তার কণ্ঠ থেকেই বেরিয়ে আসবে খুলনার উন্নয়নের আগামীর সম্ভাবনা। জনসভায় তারেক রহমান খুলনা সহ অত্র অঞ্চলের উন্নয়নের কথা বলবেন বলে জানিয়েছেন নেতারা। বাংলাদেশের মানুষ এখন যে দলের দিকে তাকিয়ে আছে সেটা জাতীয়তাবাদী দল। সে দলের নেতা জনাব তারেক রহমান দীর্ঘ ২২ বছর পর আসছেন। স্বাভাবিকভাবেই লক্ষ লক্ষ লোকের সমাগম হবে, এটাই স্বাভাবিক। ২০০৪ সালে সবশেষ খুলনায় তৃণমূল বিএনপির প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়েছিলেন তারেক রহমান। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। দর্শক, সিইসির সাথে বৈঠক করছে বিএনপির প্রতিনিধি দল। সেখানে আছেন সহকর্মী সৈকত সাদিক, সরাসরি যাচ্ছে সেখানে। সৈকত, বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। সোনিয়া, আমরা গতকালকেই শুরু করেছিলাম যে আজকে বিএনপির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল এই নির্বাচন কমিশনে আসবেন এবং প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে তারা বৈঠক করবেন। সেই নির্ধারিত সময় অনুযায়ী বেলা ১২টার কিছুক্ষণ আগেই কিন্তু বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির যিনি প্রধান, দলের সিনিয়র নেতা, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল কিন্তু কিছুক্ষণ আগে এসেছেন এবং এই সদস্যদের মধ্যে রয়েছেন যে দলের আরেকজন সিনিয়র নেতা রয়েছেন, যিনি এই নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর বাইরে আরও 2জন সদস্য রয়েছেন। মোট 4 সদস্যের প্রতিনিধি দল তারা প্রধান নির্বাচন কমিশনার কার্যালয়ে গিয়েছেন এবং সেখানে প্রধান নির্বাচন কমিশনার ছাড়া অন্য কমিশনার বা সচিব কেউ নেই, শুধুই প্রধান নির্বাচন কমিশনের সাথেই এই বৈঠকটা হচ্ছে। এবং আপনি জানেন যে এখন পুরোদমে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন সারা বাংলাদেশে বিএনপি, জামাত সহ 2 দলই। এবং বিএনপির যে চেয়ারপারসন জনাব তারেক রহমান, তিনি কিন্তু সারা বাংলাদেশে তার প্রচারণা অব্যাহত রাখছেন এবং 300 আসনে বিএনপির যারা প্রতিনিধি নমিনেশন
পেয়েছেন তারাও প্রচারণা চালাচ্ছেন। সেই নির্বাচনের আচরণবিধির বিষয়ে, প্রচার প্রচারণার বিষয়ে, যে লঙ্ঘনের বিষয়ে অনেক বিষয় রয়েছে, সেই বিষয়গুলি নিয়ে হয়তো তারা আজকে এখানে বৈঠক করছেন। তবে এখন পর্যন্ত বিএনপির প্রতিনিধি দল অন্যান্য সদস্যরা যারা বাইরে রয়েছে, আমরা জানার চেষ্টা করেছিলাম যে কোনো সুনির্দিষ্ট বিষয় রয়েছে কিনা, যে বিষয়ের উপরে আজকে প্রধান নির্বাচন কমিশনের সাথে বিএনপির এই 4 সদস্যের প্রতিনিধি দল আলোচনা করছেন। সেই বিষয়টি তারা সুনির্দিষ্টভাবে বলেননি, বলেছে বিস্তারিত নানা বিষয় নিয়ে আলোচনা হবে এবং এই বৈঠকের পরেই হয়তো বিএনপির পক্ষ থেকে যারা এসেছেন তারাও গণমাধ্যমকে কথা বলবেন এবং কমিশনের পক্ষ থেকে কথা বলবেন। তো সব মিলে সোনিয়া, আমাদের হয়তো আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত এই বৈঠকটি শেষ না হয়। এর আগ পর্যন্ত কিন্তু আমরা পুরোপুরি বিষয়টি জানাতে পারছি না এবং বৈঠক শেষে কিন্তু আমরা পুরোপুরি বিষয় জানাতে পারবো যে আজকের এই বৈঠকে বিএনপির পক্ষ থেকে কী মেসেজ বা নির্বাচন কমিশনের পক্ষে দেওয়া হলো বা জানানো হলো, সেই বিষয়টার জন্য আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সোনিয়া, সৈকত, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিএসির সাথে বিএনপি প্রতিনিধি দলের বৈঠকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদেরকে সহকর্মী সৈকত সাদেক। চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতের অবস্থান নিয়ে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে ডাক্তার শফিকুর রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলেন, দলের ইশতেহার প্রথম দিন থেকেই তারা পরিষ্কার। জামায়াত চায় নারীরা শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রশাসন, উদ্যোক্তা কার্যক্রম ও জনসেবায় সক্রিয় ও সম্মানজনক ভূমিকা পালন করুক। তিনি বলেন, দলের ইশতেহারে মেয়েদের নিরবচ্ছিন্ন শিক্ষা, নিরাপদ ক্যাম্পাস, যৌন হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স, প্রতিটি জেলায় নারী কেন্দ্রিক স্বাস্থ্যসেবা, সমান মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, শিশু যত্ন সহায়তা এবং মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের জন্য দক্ষতা প্রশিক্ষণের প্রতিশ্রুতি রয়েছে। এ সময় আগামী 3 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করা হবে বলে জানান জামায়াত আমির। তিনি বলেন, ইশতেহারে দলের সব প্রতিশ্রুতি বিস্তারিতভাবে তুলে ধরা হবে। হাইকোর্টের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগীয় প্রার্থিতা টেকেনি কুমিল্লা 4 আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুর হাসান মুন্সির। তার করা লিফট আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারছেন না। এই আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আবদুল্লাহর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন মুন্সি। রবিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ মঞ্জুর হাসান মুন্সির আবেদনটি নাকচ করেছেন। এর আগে গত 21 জানুয়ারি ঋণ খেলাপির অভিযোগে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপির প্রার্থী মঞ্জুর হাসান মুন্সির করা রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। পরে তিনি আপিল বিভাগে আবেদন করেন। ঋণ খেলাপির অভিযোগে গত 17 জানুয়ারি কুমিল্লা 4 আসনে বিএনপির প্রার্থী মঞ্জুর হাসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এদিকে রায়ের প্রতিক্রিয়ায় হাসনাত আবদুল্লাহ বলেছেন, জালিমের বিরুদ্ধে মজলুমের জয় হয়েছে। দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের রেহাই দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির এই নেতা। টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেলে গুমের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ প্রসিকিউশনের দ্বিতীয় সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হবে। গত বুধবার প্রসিকিউটর মিজানুল ইসলাম পরবর্তী সাক্ষী হাজির করতে আদালতে সময়ের আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল নতুন তারিখ দেন। এর আগে গত বছরের 22 ডিসেম্বর মানবতা বিরোধী অপরাধের মামলায় 5টি অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলায় আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়। টিএফআই সেলে গুমের ঘটনায় 10 আসামির মধ্যে 10 জন গ্রেফতার হয়ে সেনা হেফাজতে ক্যান্টনমেন্টের বিশেষ কারাগারে আছেন। শ্রমিক দলের ডাকা ধর্মঘটের কারণে আজও অচল চট্টগ্রাম বন্দর, ব্যাহত হচ্ছে আমদানি রফতানি কার্যক্রম। এদিকে বন্দরের কার্যক্রম নির্বিঘ্ন ও স্বাভাবিক রাখতে বন্দর এলাকায় মিছিল, সভা সমাবেশ ও মানববন্ধন নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। তবে আজও বন্দরের নিউমোরিং কন্টেনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো 8 ঘন্টার কর্মবিরতি পালন করছেন শ্রমিক ও কর্মচারীরা। সকাল 8টা থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। কর্মবিরতির কারণে বন্দরের বিভিন্ন টার্মিনালের জেটিতে জাহাজ থেকে কার্গো ও কন্টেইনার ওঠানো নামার কাজ পুরোপুরি বন্ধ হয়ে আছে। শ্রমিক ও কর্মচারীরা কর্মবিরতিতে যাওয়ায় জেসিবি জেটিতে থাকা একটি কন্টেইনারবাহী জাহাজ সহ 4টি জাহাজের পণ্য খালাস কার্যক্রম বন্ধ রয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।